ট্রেনটা যখন হৃদয়পুর স্টেশনে এসে থামল তখন ঘড়িতে 12টা বাজতে মিনিট 5 বাকি আছে। স্টেশন থেকে বেরিয়ে হাত ঘড়িটার দিকে তাকিয়ে অনিমেষ নিজের মনে মনে বলে উঠল, হে, আজ মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। বউটা নিশ্চয়ই আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। না, এত রাতে টোটোর জন্য অপেক্ষা করাটা নিতান্তই মূর্খামি হবে। কোনো টোটোওয়ালাই রাত বিরেতে আমার জন্য কি বসে থাকবে? যাই হোক, হাঁটা ছাড়া তো কোনো উপায় দেখছি না। অগত্যা আর কোনো উপায় না দেখে অনিমেষ হাঁটা শুরু করলো বাড়ির পথে। পথঘাট একেবারে জনমানবহীন, ওদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। খানিকক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। শোঁ শোঁ শব্দে বয়ে চলেছে ঠান্ডা হাওয়া। মাঝে মধ্যেই আকাশের বুকে খেলে যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। অদূর থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেলের আবছা শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। আজকে যেন রাস্তাঘাট অতিরিক্ত ফাঁকা। যাই হোক, কি আর করা যায়, আর তো কিছুটা পথ। তাড়াতাড়ি পা চালালে এক্ষুনি পৌঁছে যাব। নির্জন জনমানবহীন পথে একলা চলতে চলতে অনিমেষের নাকে একটা পচা দুর্গন্ধ আসতেই ওর চোখ পড়ল একটা গাছের তলায় কেউ একজন বসে আছে। তার হাতে কিছু একটা রয়েছে। এই রাত বিরেতে গাছতলায় এখন আবার কে বসে আছে? আর গন্ধটাও তো ওখান থেকে আসছে বলেই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন যেন লাগছে। একবার কি কাছে গিয়ে দেখব? না থাক, আবার যদি চোর ছ্যাঁচোর হয়। গাছতলা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করতে লাগলো অনিমেষ। শেষে নিজের মনে উদ্রেক হওয়া কৌতূহল নিরসন করতে না পেরে এগিয়ে গেল গাছের দিকে। গাছের সামনে যেতেই সেই পচা দুর্গন্ধ আরো তীব্র হয়ে এলো। এই যে, কে আপনি? এত রাতে গাছতলায় কি করছেন? অপর প্রান্তের মানুষটির থেকে কোনো উত্তর না পেয়ে অনিমেষ পুনরায় লোকটিকে উদ্দেশ্য করে বলল, আপনি জানেন না, এই রাতের সময় গাছের নিচে বসে থাকা মোটেও ভালো নয়। আবছা আলো আধারিতে অনিমেষ দেখল লোকটার হাতে খুব সম্ভবত কোনো পাখির দেহাবশেষের টুকরো রয়েছে, আর তার থেকেই বেরিয়ে আসছে পচা দুর্গন্ধ। আর তার চারপাশে ভিড় জমিয়েছে মশা মাছির দল। অনিমেষ আরো দেখল লোকটি সেই পাখির দেহাবশেষের অংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খেতে খেতে লোকটি অনিমেষকে বলল, দেখতে পাচ্ছেন না, খাচ্ছি, রাতের খাবার খাচ্ছি, বিরক্ত করবেন না, যান এখান থেকে যান। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি যে রাতের খাবার খাচ্ছেন, কিন্তু আপনার মাথায় কি বিন্দুমাত্র বুদ্ধি সত্যি বলে কিছু নেই? খাবারটা যে পচে গেছে, চারপাশে মশা মাছি ভনভন করছে, আর এটা খেলে আপনার শরীরের কি হবে একবার ভেবে দেখেছেন? কিচ্ছু হবে না, সব খাওয়া আমার অভ্যেস আছে। আপনাকে দেখে তো পাগল বলে মনে হচ্ছে না, কিন্তু আপনার আচরণ তো পাগলেরও অধম। এই পচা ধসা খাবার কেউ খায়? তো কি খাবো? কে আমায় খেতে দেবে? কোথায় থাকো তুমি? তোমার বাড়িতে বউ ছেলে পুলে কেউ নেই? এই দেখো, এতক্ষণ কথা বলছি, তোমার নামটাই জানা হলো না। আমার নাম ভোলা। আমার এই দিনগুলো কেউ নেই, আমি একা, এই জন্য চা পাই তাই খাই। এসব বাজি পচা খাবার অভ্যেস অনেক বছরের। হ্যাঁ, সেটা তো আমি বুঝতেই পারছি। যাই হোক, তোমাকে আর এই পচা খাবার খেতে হবে না। তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো, তোমাকে আমি খেতে দেবো। বাড়ি? বাড়ি? ঠিক আছে, চলো চলো চলো। বাপরে, লোকটা কেমন অদ্ভুত ধরনের। এ কি বাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে? গাছতলায় দাঁড়িয়ে অনিমেষের মনে নানান প্রশ্নের উদ্রেক হতে শুরু করেছে। হঠাৎ লোকটা বলে উঠল, চলো। আমার পেছনে এসো। বেশ কিছুটা পথ অতিক্রম করে অনিমেষ ভোলাকে সাথে নিয়ে যখন বাড়ির সদর দরজার সামনে এসে থামল, এরপর অনিমেষ কলিং বেলটা বার দুয়েক বাজাতেই ভেতর থেকে সদর দরজার বাইরে অপেক্ষারত আগন্তুকের উদ্দেশ্যে খানিক অপেক্ষার আর্জি শোনা গেল। আরে আসছি আসছি। দরজার ওপাশে দাঁড়িয়ে অনিমেষ এক মুহূর্তের জন্য পাশ ফিরে চোরা চোখে তাকালেন সেই আগন্তুক লোকটির দিকে।
লোকটা তখনও অদ্ভুতভাবে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। রাত 1টা বাজে অনিমেষ, তুমি এতক্ষণে আসছো? আরে কি করব, স্টেশনে ঢুকতেই তো 8:45 ট্রেনটা বেরিয়ে গেল। তারপর প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর তো ট্রেনটা পেলাম। যাই হোক, ভেতরে ও কি তোমার পেছনে উনি কে? আরে মানুষই, বলছি সব কথাই বলছি। আগে ভেতরে চলো। এই যে তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বাবু। এত রাতে একটা অচেনা মানুষকে সঙ্গে করে নিয়ে এলে তুমি? তোমার কি সব বুদ্ধি শুদ্ধি গেছে নাকি? আরে এরকম ভাবে বলছো কেন? লোকটাকে রাস্তা থেকে পেলাম। তোমাকে যে আমি কি বলবো আমি সত্যি বুঝে উঠতে পারি না। কার মনে কি আছে বলতে পারে কেউ? একে দিনকাল খারাপ, আমি একা মেয়ে মানুষ বাড়িতে। আমি সবটাই বুঝতে পারছি মানুষই, কিন্তু লোকটাকে দেখে যে মায়া হলো তাই বলে দুম করে একটা অচেনা লোককে বাড়িতে নিয়ে চলে আসবে তুমি? ও ঠিক আছে, একটা রাতেরই তো ব্যাপার। যাই হোক, খাবার দাবার যা আছে দাও। শুধু তোমার মতন ভাত হাঁড়িতে ঢাকা দেওয়া আছে, আর বাটিতে তরকারি রয়েছে। ঠিক আছে, তুমি ওটা ওই লোকটাকে দিয়ে দাও। খাবারটা যদি লোকটাকে দিয়ে দিই তাহলে তুমি কি খাবে রাতে? উপোস দেবে? আরে ছাড়ো না, আমি না হয় ওই জল বাতাসা খেয়ে ঘুমিয়ে পড়বো। তাছাড়া মানুষকে খাওয়ালে ঈশ্বর খুশি হয়, বুঝলে গিন্নি? আমার আর বুঝে কাজ নেই, যা ভালো মনে হয় তাই করো। তুমি এখন বসে বসে অতিথি আপ্যায়ন করো, আমি চললাম। বাবা, এত তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেল? হ্যাঁ বাবু, হয়ে গেল। আমি তাহলে যাই। যাই মানে কি? কটা বাজে দেখেছো? এই রাত বিরেতে কোথায় যাবে? আজ আর যেতে হবে না, আমি একটা চাদর এনে দিচ্ছি, ওটা মুড়ি দিয়ে এখানেই শুয়ে পড়ো। কাল সকালে বরং যেও। ঠিক আছে বাবু। কি গো, এই এখনো রাগ করে আছো? বিয়ের পর এতগুলো বছর হয়ে গেল, আমি আজ অবধি তোমাকে পাল্টাতে পারলাম না। আমি একটা জিনিস ভাবছি যে শ্বশুর মশাইয়ের মাথায় কি ব্যামো ছিল? হঠাৎ করে এই কথা বলছো কেন? আরে পৃথিবীতে এত জায়গা থাকতে ওনাকে এই ভাগাড়ের পাশেই বাড়িটা করতে হলো? আর কোনো জায়গা ছিল না? আরে মানুষে, তুমি এত চিন্তা করছো কেন? আর তো মাত্র কয়েকটা দিনের মধ্যেই ভাগাড়টা উঠে যাবে। তাও ওই জায়গাটা কেমন জানো একটা। তুমি তো সেই সকালবেলা অফিসে চলে যাও, তারপর কোন রাতের বেলায় ফেরো, আর আমি যে সারা দিন বাড়িতে একা থাকি। আমার তো দিনের বেলাতেই কেমন গা ছমছম করে। তার কি করা যায় বলো তো? আমি আর একা হাতে এত কাজ সামলাতে পারছি না। তুমি এত চিন্তা করো না, আমি একটা জিনিস ভাবছি। তা কি ভাবছো? কাল সকালে বলবো, আজ হেভি ঘুম পাচ্ছে। বাবারে বাবা, ঢং দেখলে আমি আর বাঁচি না। ভোর রাতে ঘুম ভেঙে যায় মানুষে বিরক্ত হয়ে অনিমেষকে ঠেলা দিতেই একরাশ বিরক্তি প্রকাশ করে ঘুম জড়ানো গলায় অনিমেষ বলল, কি হলো? একটু আগে তো ঘুমালাম, এক্ষুনি সকাল হয়ে গেল। আরে নিকুচি করেছে তোমার সকালের। কোথা থেকে বমির আওয়াজ ভেসে আসছে দেখো। এখানে আবার বমি কে করবে? তুমি যে অতিথিকে ধরে নিয়ে এসেছো সে ছাড়া আর তো কেউ নেই, নিশ্চয়ই সেই করছে। ও ভগবান, ভাল লাগে না। আরে চলো এখন দেখে আসি। এই রাতে আর কোথাও যেতে হবে না। তা বললে হয় নাকি? তাহলে তুমি যাও, একা দেখে এসো। আমার খুব ঘুম পাচ্ছে। তুমিই তো ধরে এনেছো, চলো আমার সাথে। চলো, তুমি তো বড্ড জ্বালাও। ছি 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 ছি, এত দুর্গন্ধ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মুখ তো নয়, যেন নর্দমা। এই বাবা, তুমি বমি করছো দেখছি। এই শরীর টরীর খারাপ হলো নাকি? আমার তো পচা ধসা খাবার খাবার অভ্যেস। রাতে এত ভালো মন্দ খাবার পেটে হজম হয়নি তাই। ঠিক আছে, আমি জল এনে দিচ্ছি, তুমি বরং চোখে মুখে একটু জল দাও। এই জায়গাটার যা অবস্থা, একটু পরিষ্কার না করলে আর গন্ধে ঘুমানো যাবে না। আপনি চিন্তা করবেন না বাবু, আমি এই জায়গাটা একদম ধুয়ে মুছে সাফ করে দেব। আপনারা শুতে যান। সদর দরজা খুলতেই অনিমেষ আর মানসী বেশ অবাক হয়ে গেল। বাপরে, কি করেছো গো তুমি? এখন তো চারদিক ঝকঝক করছে,
উঠোনেও তো কত শুকনো পাতা জমে জায়গাটা অপরিষ্কার হয়েছিল। এগুলো কখন করলে? আসলে অনেক আগেই ঘুম ভেঙে গেছিল, তাই সবকিছু দেখলাম। চারপাশটা কেমন নোংরা হয়ে আছে, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। এমনিতেই কালকে আমার জন্য আপনাদের ওসব কথা থাক, কাল রাতে তোমার ঘুম হয়েছিল তো? খুব ভালো ঘুম হয়েছিল বাবু। আমি আসলে সকালেই চলে যেতাম, কিন্তু কাল রাতে আপনি এত আদর যত্ন করে আমায় খেতে দিলেন, শুতে দিলেন, তাই আপনাদের সঙ্গে দেখা না করে চলে যেতে মন চাইল না। তাই মানুষ হয়ে মানুষের জন্য এটুকু তো করা যেতেই পারে। এই আর এমন কি ব্যাপার? আমি তাহলে আসি বাবু। এ কি, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও। আরে কি হলো, তুমি আবার আটকাচ্ছ কেন? তোমার মতলবটা কি বলো তো? একটু ভেতরে চলো, বলছি। দেখো দেখো মানুষই, আমি অফিসে চলে যাই, এই এত বড় বাড়ি, সব কাজ তোমাকেই করতে হয়, বাজারটাও বেশ দূরে। তুমি কি বলতে চাইছো সেটা বলবে? বাড়ির সব ভাই ফরমাস খাটা, বাজার হাট করা, এগুলো তো তোমার একার পক্ষেও করাটা বেশ কষ্টকর নাকি? বাড়িতে একটা কাজের লোক হলে তো মন্দ হয় না নিশ্চয়ই। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কাল রাত্রে একটা চালচুলোহীন লোককে বাড়িতে উঠিয়ে এনে তাকে খেতে দিলে, শুতে দিলে, আর এখন বলছো পাকাপাকি ভাবে তাকে বাড়িতেই রেখে দিতে হবে? না বাবু, আমার এই লোকটাকে খুব একটা সুবিধের ঠেকছে না। আরে বোঝার চেষ্টা করো তুমি, আর একার হাতে কত কাজ সামলাবে? বাড়িতে একটা কাজের লোক থাকলে সুবিধেই হবে। আরে এতদিন ধরে কাজের লোক খুঁজে খুঁজে একটাও তো কাজের লোক পেলাম না। আমার মনে হয় এই লোকটাকে হাতছাড়া করা না ঠিক হবে না। দেখো, তোমার যেটা ঠিক মনে হয়। আর লোকটার বয়স হলেও লোকটা কিন্তু বেশ করিত কর্মা। দুবেলা দুমুঠো খাবার আর অল্প কিছু বকশিসের লোভ দেখালে আশা করি রাজি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো। আগে স্নান সেরে এই জামা কাপড়গুলো পরে এসো, তারপর বাকি কথা বলবো, কেমন? আচ্ছা বাবু। বাবু আমি এইছি। তুমি তো বললে তোমার যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে তুমি বরং আমাদের এখানেই থাকো। বাড়ির যা টুকটাক কাজকর্ম আছে সেগুলো করে দেবে, আর ওই সাথে প্রতিদিনের ওই হাট বাজারটুকু করা, বদলে 3 বেলা খাওয়া দাওয়া, আর মাস গেলে বকশিস পাবে। যদি রাজি থাকো তাহলে বলো। আমি রাজি বাবু। বাহ, বেশ, এই নাও টাকা। যাও, বাজার থেকে ভালো তরি তরকারি আর ভালো টাটকা মাছ নিয়ে এসো। আগে বাবু। আমি বাজার থেকে মাছ আর তরি তরকারি এনেছি। বাবা, এর মধ্যে বাজার থেকে সব জিনিসপত্র আনা হয়ে গেল তোমার? আগে বাবু, আর কিছু কাজ থাকলে। তা তো আছে। তুমি বরং এক কাজ করো, বাগানের পেছন দিকে বড্ড আগাছা হয়েছে, ওগুলো একটু চটপট কেটে ফেলো তো। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি করছি। ওই গো গিন্নি, তাড়াতাড়ি রান্না বসাও, অফিস যেতে হবে তো নাকি? আরে করছি করছি, আমার কি 10টা হাত নাকি? নতুন কাজের লোকের কাজ কেমন লাগলো? কাজ তো ভালোই করে, তবে 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 কি? আমি যখন দুপুরবেলা খেতে দিলাম, খাবারটা খেলো, কিন্তু খাবার পরেই সাথে সাথে বমি করলো। আমার মনে হয় লোকটার পেটের সমস্যা রয়েছে। কথাটা ঠিকই বলেছো, পচা দশা খাওয়া যার অভ্যাস, তার কি আর ভালো মন্দ পেটে সহ্য হয়? এটা তুমি ঠিক বলেছো। এই যাই হোক, তুমি রাতের খাবারটা দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো বেশ কিছুক্ষণ আগেই রাতের খাবারটা দিয়ে এসেছি। ভালোই করেছো। এই আমাকে একটু মাছের ঝোলটা দাও তো। দিচ্ছি। মুখে একরাশ বিরক্তি প্রকাশ করে অনিমেষকে ঠেলা দিয়ে বলল, এই আরে এই এই শুনছো? ওঠো না, এই আরে ওঠো না। একটু ঘুমাতে দেবে না? আরে দেখো না কি। আমার মনে হচ্ছে বাইরে থেকে বমি করার শব্দ ভেসে আসছে। ও নিজে বমি করবে, নিজেই পরিষ্কার করে দেবে, আমাদের অত মাথা ঘামিয়ে কাজ নেই, ঘুমিয়ে পড়ো। মানুষই আর কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়তেই অনিমেষও নিজের দেহটাকে বিছানায় এলিয়ে দিয়ে 2 চোখের পাতা বন্ধ করতেই বাইরে থেকে অনবরত ভেসে আসতে লাগলো একটা ঠক ঠক শব্দ।
থেকে আসছে বলেই মনে হচ্ছে। দেখি তো ব্যাপারটা কি। অনিমেষ বিছানা লাগোয়া কাঁচের জানালাটা থেকে দেখল ভোলা তার হাতের লাঠিটা নিয়ে কোথায় যেন যাচ্ছে। অনিমেষ আর সময় নষ্ট না করে সদর দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলো। ভোলা হাতের লাঠিটা নিয়ে কুঁজো হয়ে এগোতে লাগলো ভাগাড়ের দিকে। ওদিকে তো ভাগার, এই গভীর রাতে ভোলা ভাগারে যাচ্ছে কেন? ব্যাপারটা তো মোটেও সুবিধের লাগছে না। অনিমেষ একটা গাছের আড়ালে লুকিয়ে দেখতে লাগলো ভোলা ধীরে ধীরে ভাগাড়ে প্রবেশ করে লাঠিটা পাশে রেখে হাতে তুলে নিল কোনো পশুর পচা গলা দেহাবশেষের অংশ। তারপরে ছিঁড়ে ছিঁড়ে গোগ্রাসে খেতে শুরু করলো সেটা। এই দৃশ্য দেখে মানুষ কি করে এত নোংরা খাবার খেত? বাবারে, আমার ঘেন্না হচ্ছে। একটা ভেদ করতেই হবে। দেখো ভোলা, আমি তোমার বয়সের কথা ভেবে তোমাকে এখানে থাকতে দিয়েছি, কিন্তু এখানে থাকতে গেলে গলা পচা কোনো খাবার খাওয়া যাবে না। এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তুমি। কি করবো বাবু, ভালো মন্দ খাবার খেলেই আমার পেটটা মোচড় দিয়ে আসে। শরীরের মধ্যে কেমন একটা অসহ্য হয়। পচা পচা খাবার খেয়ে তো এতকাল বেঁচে আছি। তাছাড়া এত বছরের অভ্যেস কি একদিনে ছাড়া যায়? যদি নিজের এই অভ্যাস ত্যাগ করতে না পারো, তুমি চলে যাও এখান থেকে। না, সে কথা বলিনি। তুমি কি বলছো না বলছো সেটা আমার জেনে কাজ নেই ভোলা। এখানে যদি থাকতে হয় ওসব খাওয়া তোমার খাওয়া যাবে না। ঠিক আছে বাবু, আমি কাল থেকে নোংরা জিনিসপত্র খাবো না। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। অনিমেষ ঘরে ঢুকতে যাবে এমন সময় চিঠি চিঠি আছে, চিঠি। কার নামে? অনিমেষ সেনের নামে। আমি অনিমেষ সেন। আইয়া, এই গাড়িটা সই করতে হবে। কি গো, তোমার হাতে ওটা কিসের চিঠি? পড়ে দেখি। কি গো বলো, ওতে কি লেখা আছে? কে পাঠিয়েছে? মনে হচ্ছে আমাদের এতদিনের লড়াইটা সার্থক হলো। মানুষই সরকার থেকে জানিয়েছে 2 দিনের মধ্যেই এই ভাগাটা বন্ধ করে দেওয়া হবে। এটা তারই চিঠি। দুর্গা 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 দুর্গা, বাঁচলাম বাবা। যা বলেছ। আর এখানে কেউ নোংরা আবর্জনা পচা গলা জিনিসপত্র ফেলতে পারবে না। ওহ, ভাগাটা অন্য জায়গাতে সরিয়ে দেওয়া হয়েছে। সত্যি এতদিন পর শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। শ্বশুরমশাই লড়াই করে এই ভাগাড়ের কাছে বাড়ি করেছিলেন, আর তোমাকে লড়াই করে এই ভাগাড়টাকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলো। এইভাবে কেটে গেল কয়েক সপ্তাহ। দিন যাপনের সাথে সাথে ভোলার শারীরিক পরিবর্তন প্রকট হতে শুরু করলো। সেই সাথে সে পরিবর্তন লক্ষ্য করলো তার স্ত্রী মানসীর ব্যবহারে। সেই সমস্ত পরিবর্তন নজর এড়ালো না অনিমেষের। ব্যাপারটা গন্ডগোলের লাগছে বেশ। যেই ভোলা সর্বক্ষণ কুঁজো হয়ে লাঠি নিয়ে হেঁটে বেড়াতো, সে এখন দিব্যি লাঠি ছাড়া হেঁটে চলে বেড়াচ্ছে। আর চুলগুলোর কথা নয় বাদই দিলাম, কিন্তু চামড়ায় পড়ে যাওয়া ভাঁজটা সে কি করে? না 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 না, আমি ভাবতে পারছি না, মাথা কাজ করছে না। আর মানুষের ব্যবহারও কেমন যেন বদলে গেছে। বলছি শোনো না, কাল যখন অফিস থেকে আসবে একজোড়া ভালো জামা প্যান্ট এনে দিও তো। হঠাৎ জামা প্যান্ট আনতে বলছো কেন? আনতে বলছি আনবে, এত প্রশ্ন করার কি আছে? তুমি কেন আনতে বলেছো সেটা জানতে চাইবো না? আনতে বলেছি ভোলার জন্য। আর কতদিন এই পুরনো জামা কাপড় পরে থাকবে ও? বিগত কয়েকদিন ধরে দেখছি ভোলার জন্য তোমার চিন্তার পরিমাণটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কি ব্যাপার বলো তো? কি আবার হবে? কিছুই না, তোমাকে যেটা বললাম সেটা করবে। পারবো না মানুষই, আমি তোমাকে কিন্তু সাবধান করছি। যা করছো সেটা কিন্তু ঠিক করছো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, সাবধান করছি। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তুমি কি এসব করে নিজের পুরুষত্ব প্রমাণ করতে চাইছো? কি বলতে চাইছো কি তুমি? তুমি আমাকে কোন সুখ দিয়েছো? মুখ সামলে কথা বলো মানুষই। যেই সত্যি কথা বললাম আর অমনি ঝাল লেগে গেল তোমার। মানুষের ছি, আমাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এরকম ভাবে বলবে। বেশ করেছি বলেছি, বেশ করেছি, অনেক আগে বলা উচিত ছিল। হ্যাঁ, তোমার এই কথা বলার কারণ আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি, আর পারছিও। আগাছা বাড়তে দিয়েই ভুল হয়েছে।
সঙ্গে সঙ্গে ছেঁটে ফেললে আজ এই দিন দেখতে হতো না। না পেরেছ টাকার সুখ দিতে, না পেরেছ এক কাজ করতে পারো তুমি। আলমারি ভর্তি আমার অনেক শাড়ি রয়েছে, হাতে চুড়ি আর শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে বসে থাকো, ওটাই তোমায় ভালো মানায়। তোমার মতো একটা নপুংসকের সাথে বিয়ে দিয়ে আমার বাবা আমার জীবনটা শেষ করে দিল। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, আমি কবে গলায় দড়ি দিতাম। মানসী, ঘেন্না হচ্ছে তোমার সাথে থাকতে, ঘেন্না হচ্ছে আমার। তাহলে কি মানসী? বৌমা, ও বৌমা, বাড়িতে আছো নাকি বৌমা? কি ব্যাপার, কারোরই তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ঘরে কি কেউ নেই? আরেকবার ডেকে দেখি। বৌমা, যাই। দরজা খুলতে এত দেরি হলো যে? ওই একটু কাজ করছিলাম পিসিমা, ঘরের ভেতরে ছিলাম তো, তাই শুনতে পাইনি। ও, বুঝলাম। এ কি, ঘরের ভেতরে ওই লোকটা কে? ও ও ও কেউ না, কেউ না, আমাদের বাড়িতেই কাজ করে। বৌমা, একটা কথা বলি, এত বছর হলো, এবার একটা বাচ্চা কাচ্চা নাও। আপনি এত দূর থেকে এই কথাগুলো বলতে এসেছেন আমাকে? দেখুন, আমাকে তো বলে কিছু লাভ নেই, অনেক চেষ্টা চরিত্রের হয়েছে। সোজাসুজি বলছি, আপনার ভাইপো অক্ষম, সে যদি কিছু না করতে পারে তাহলে আমি আর কি করব? ও আচ্ছা, আজ তাহলে আমি আসি, হ্যাঁ, অন্য কোনো দিন আসবো। এ কি, আপনি দোরগোড়া থেকে চলে যাবেন, ভেতরে আসবেন না? এই ভর দুপুরবেলা এলেন, খাবার দাবার না খেয়ে। না না, আজ থাকবো না, অন্য কোনো দিন আসবো বাচ্চা। ঠিক আছে, সাবধানে যাবেন। কে এসেছিল? ওই অনিমেষের পিসিমা। আমাকে দেখেছে? তোমাকে দেখেছে তাই কেমন করে চলে গেল। আমি ভাবছি যদি অনিমেষকে সবটা বলে দেয় তাহলে। বলবে বলবে, তুমি এত ভয় পাচ্ছ কেন? দিন কয়েক আগে তো রতনও আমাদের একসঙ্গে দেখেছিল, অত কিছুই বলতে পারেনি। সেটাই তো ভাবছি। রতন। অন্ধকার রাস্তায় নিজের মনে বিড়বিড় করতে করতে বাড়ির পথে এগোচ্ছিল অনিমেষ। এমন সময়, এ কি পিসি, তুমি এই সময় এখানে? বাড়িতে চলো, বাড়িতে কথা হবে। না না, বাড়িতে নয়। পিসি, তোমার গলাটা এরকম শোনাচ্ছে। আমি সকালে তোর বাড়ি গিয়েছিলাম, তোর বউ। সন্দেহটা যে আমার হয়নি পিসি এমনটা নয়, শুধু উপযুক্ত একটা প্রমাণ খুঁজছি। বিয়ের এতগুলো বছর পরেও যে ও। আমিও সেটাই ভাবছি বাবা। আজই ওই ওই ভোলা রাক্ষসীকে হাতে নাতে ধরবো। আমার আমার পিঠ পিছে এসব। তুই যেটাই করবি খুব সাবধানে করিস বাবা, ব্যাপারটা কিন্তু আমার খুব একটা। তুমি আমার চিন্তা করো না পিসি, আজ ওই কাল নাগিনীকে আমি উচিত শিক্ষা দেব। তুমি বেশ সাবধানে বাড়ি যাও। হৃৎপিণ্ডের ধূপপুকানি যেন কানের তালা লাগিয়ে দিচ্ছে অনিমেষের। ঘরের ভেতরে মানসী আর ভোলা বসে আছে অতি ঘনিষ্ঠ ভঙ্গিমায়। ওই দৃশ্য দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না অনিমেষ। ক্রোধে উন্মত্ত হয়ে, শয়তান মেয়ে ছেলে, তোর মনে এইসব ছিল? যৌবনের জ্বালা মেটানোর এত কথাগুলো আমার মুখে আনতে ঘেন্না করছে মানসী। আমি 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 কিছু করিনি। চুপ কর হতচ্ছাড়ি, এই দৃশ্য দেখার আগে আমি মরে কেন গেলাম না? আমি কিছু করিনি। তুই তুই কি করেছিস সেটা আমি নিজের চোখেই দেখতে পেয়েছি। বল বল, ভোলা কোথায়? ভোলা কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আমি 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 জানি না, আমি সত্যিই জানি না, সত্যিই জানি না। হায় হায়, তোকে তোকে আর জ্যান্ত কবর দেবো কাল নাগিনী। আয়, আমার আমার যা শাস্তি হয় হোক, আমি আর কোনো কিছুতে ভয় পাই না, কোনো কিছুতে নয়। হায় হায়। আমি আর ভোলা নই, আমি এই বাগানের পিশাচ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বাগানেই আমি বাস করছি। এই পচা নোংরা মৃতদেহ আমার আহার, আমার প্রাণ।
কাছে দৌড়দৌড়ি করে এই বাগার সরিয়ে ফেলবি বলে বন্দোবস্ত করে ফেললি, তখনই বুঝলাম তোর মৃত্যু আমার হাতে লেখা। এটাই আমার ঘর, আর এই আস্তানাই আমার অস্তিত্ব। আমি কি তা ছেড়ে অন্য কোথাও যাব? না, কখনো না। তোর বউকে আমি নিজ হাতে তোর হাত দিয়েই মরিয়েছি। তুই ক্রোধে সন্দেহে অন্ধ হয়ে নিজের হাতে মেরেছিস। ও তো নির্দোষ ছিল, আমি ওকে সম্মোহিত করে। না, হ্যাঁ, আমি 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 কি করলাম? আমি কি করলাম? এই স্বাদ বাগাড়ের পচা মাংসের চেয়ে 1000 গুণ সুস্বাদু। তোকে আমি কথা দিয়েছিলাম, আমি আর বাগাড়ের পচা খাবার খাবো না। সেই কথা রেখেছি। এখন থেকে আমি খাবো তোদের মতো মানুষের তাজা মাংস। দেখলি, কথা রেখেছি আমি। বাগার আমাকে যা দিয়েছে, আমি এখন তার থেকেও বড় ভোজ পেয়েছি।